ইনফিনিক্স এটা কী করলো কিছুই বুঝলাম। এটা আসলে হট 40i নাকি হট 40 প্রো? কি আপনারাও এটা চিন্তা করতেছেন? চিন্তা করার কোনো দরকার নাই। এইটা হইতেছে হট সিরিজের নতুন সদস্য হট 40, যেটা বাংলাদেশে একটা ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, যার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 8128 18,000 টাকা, যেখানে 50 মেগাপিক্সেলের পাশাপাশি G88 দেওয়া হয়েছে, যেটা নিয়ে দেশে যত বড় বড় ইউটিউবার আছে সবাই বলতেছে এইটা নাকি 18,000-এর সেরা গেমিং ডিভাইস। কিন্তু কেমনে ভাই, আমি আসলে এই জিনিসের লজিক বুঝলাম না। তারপরে এই ফোনটা হচ্ছে যে আমি ভালো করে ইউজ করেছি নিজের পার্সোনাল ডিভাইস হিসাবে, যেটা দিয়ে ছবি তুলেছি, বেশ কয়েকবার হচ্ছে যে করা গেম প্লে করেছি। তো এই ফোনটা আসলে কেমন হবে এইটা নিয়ে আমি আসলে ক্লিয়ার জানতে পেরেছি, যেটা নিয়ে হচ্ছে যে অনেকেই সত্যি কথা বলে নাই যে এইটা আসলে কেমন হবে 18,000 টাকা প্রাইস পয়েন্টে। তাই যারা এই ফোনটা নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে জানতে পারবেন যে এই ফোনটা আসলে আপনাদের জন্য কেমন হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে অ্যাপেল নেটওয়ার্ক। তাদের কাছে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যারা পারচেস করতে যাচ্ছেন তারা অ্যাপেল নেটওয়ার্কে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে নিশ্চিত 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার একটা ভিডিওতে বলেছিলাম ব্র্যান্ডগুলো অলস হয়ে গেছে, তার প্রমাণে হট 40 দেখলেই বোঝা যায়। কেননা হট 40i, হট 40 প্রো অ্যান্ড হট 40 এই সবগুলো একসাথে রাখলে বোঝার উপায় নাই কোনটা আসলে কি। মুদ্রা কথায় আসি, এই পুরো ফোনটায় বাড়ানো হয়েছে প্লাস্টিক অ্যান্ড পলিকার্বনেট দিয়ে, যেখানে এইটার ব্যাক পার্টে যদিও ফ্রস্টেড টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, বাট এইখানে কোনো রকম গ্লাস ব্যবহার করা হয় নাই, যার জন্য আপনারা যদি কাভার ছাড়া ব্যবহার করেন এটাতে দাগ পড়ে যাবে। কিন্তু এটার যে সাইডে প্রলেপটা দেওয়া হয়েছে এটার অবস্থা ভালো ছিল না, অল্পতেই দাগ পড়ে যাচ্ছিল। আর এর কর্নারের যে ক্যামেরা মডিউলটা আছে এটা আপনারা হরহামেশাই দেখে থাকেন, অ্যান্ড এইটা হচ্ছে যে চেঞ্জ করা দরকার। আর এটা অনেকটা উঁচু টাইপের, যার জন্য কোথাও রাখতে গেলে বারবার এইটা চিন্তা করতে হবে যে এই বুঝি ক্যামেরাতে দাগ পড়ে গেল। সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, বাট এইটার অ্যানিমেশনটা আরেকটু ফাস্ট হইতে পারত। কিন্তু সবথেকে বড় যেই সমস্যাটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এইটা হাতে ধরলে মনে হবে আস্ত একটা বাটখারা ধরে রাখছে। এইখানে ইনফিনিক্সের আরেকটু বেশি নজর দেওয়া দরকার। এইটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 196 গ্রাম, যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন একটু বেশি সমস্যা হয়। যারা হচ্ছে যে লং টাইম ফোনে কথা বলেন বা গেম প্লে করেন, এইটা তাদের জন্য ডিল ব্রেকার হতে পারে। ভালো ব্যাপার যে এখানে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি লাউড অ্যান্ড ক্লিয়ারই ছিল। তবে এটা যখন আপনারা 90-এর উপরে মানে ফুল সাউন্ড দিয়ে শুনবেন তখন হচ্ছে যে ডিস্টরশন খেয়াল করবেন, অ্যান্ড মনটা খারাপ হয়ে যাবে যে যখন শুনবেন যে এখানে থাকছে না কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা সিম্ফনি তাদের 10,000 টাকা দামের প্রাইস পয়েন্টেও দিয়েছে। অ্যান্ড এখানে দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, থাকছে টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এখন আসেন ডিসপ্লে পার্টে। হট 40 প্রো অ্যান্ড হট 40 এই দুইটার ডিসপ্লেতে তেমন কোনো রকম পরিবর্তন করা হয় নাই। হট 40 প্রো এর যে ডিসপ্লেটা আছে এইটা এখানে বসায় দিছে একটু ক্রস কাটিং করে। এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 396 পিপিআই। ডিসপ্লেটা রেগুলার লাইফ ইউজিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, কালার কন্ট্রাস্ট, শার্পনেস, ডিটেলস সব কিছু 1 পয়েন্ট। তবে এটার যে কালারটা এটা হচ্ছে যে একেবারে মিনিমাল কালার প্রডিউস করে। এটা যদি আরেকটু ভাইব্রেন্ট হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। পাউন্সল হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, তবে এটার যে পাউন্সলটা আছে এর কর্নারে কিছুটা কালচে ভাব খেয়াল করেছে। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। এইখানে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, যেটা দুঃখজনক যে এই প্রাইস পয়েন্টে তাদের যে নোট 30 ছিল সেটাতে কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এখানে দিলে আরেকটু ভালো হতো। তবে ভালো ব্যাপার যে এটা 90 হার্জ ভালোভাবেই পুশ করতে পারে, তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নেয়। তবে প্রোটেকশন হিসেবে কি থাকছে এইটা কোথাও কাটাকাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। অ্যান্ড এইটার যে চিন অ্যান্ড বেজেল আছে, লোয়ার চিনটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটা আর একটু ন্যারো রাখার দরকার ছিল। আর এই পিক ব্রাইটনেস হইতেছে 500 নিটস, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্টে কমই মনে হয়েছে। অ্যান্ড এটা ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে যে বাইরে গিয়ে ব্যবহার করবেন তখন অনেকটা বেশি প্রবলেম ফেস করবেন, বিশেষ করে যখন সানলাইটে ব্যবহার করবেন। এইখানেও হট 40 প্রো এর মতোই ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, বাট মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর এটা হচ্ছে যে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ডে লাইটে ভালো আলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, ডিটেল শার্পনেস ঠিকঠাকই ছিল, তবে এইটার যে কালারটা এটা একটু বেশি পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য অনেকের কাছে ভালো লাগতে পারে। ডিটেলসও ঠিকঠাকই ছিল, বাট যখন হচ্ছে যে লো লাইটে চলে যাবে ইভেন যেখানে একটু আলো কম তখন হচ্ছে যে ওই জায়গাতে ডিটেলসের পরিমাণ কমে যায়, যেটা হচ্ছে যে ভালোভাবেই খেয়াল করেছি। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে ভালো আলোতে ঠিকঠাক এইচডি রেক করে, তবে কিছু কিছু সময় হচ্ছে যে মিসম্যাচ করতেছিল। ইভেন একটা ছবিতে আমি ক্যামেরা ধরে রাখছি, এখানে হচ্ছে যে ক্যামেরাতেই ফোকাস করে নাই, এটাকে ব্লার করে দিছে। ইভেন হচ্ছে যে এইটা বেশ কয়েকবারই খেয়াল করেছি। তারপরও 18,000 টাকা প্রাইস পয়েন্টে এইটা তোলা ছবিগুলো নিয়ে বলতে গেলে অ্যাভারেজ বলবো, এখানে আরও বেশি ইমপ্রুভের দরকার আছে। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে ছবিগুলো ঠিকঠাক ছিল, যথেষ্ট শার্প অ্যান্ড কালারফুল, তবে 32 মেগাপিক্সেল অনুযায়ী এখানেও আরও বেশি ইমপ্রুভের দরকার আছে। অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে 32 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দিলেও ছবিগুলো যেন আরেকটু ভালো হয়, আরেকটু বেশি ডিটেলস ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে সবার জন্যই ভালো হবে। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো দেখেন ভাই, এই ফোনটাকে সবাই হইতেছে যে গেমিং ডিভাইস বলতেছে। কেন বলতেছে এইটা নিয়ে আমি 2-3 মিনিট চিন্তা করলাম, আমি আপনাদেরকে একটু বলি। এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিওস G88, যেটা হচ্ছে যে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজটাই হচ্ছে eMMC 5.1, যেখানে এই প্রাইস পয়েন্টে অনেকে UFS 2.2 দিতেছে, এখানে অ্যাটলিস্ট এটা দেওয়ার দরকার ছিল। আর G88 ভালো চিপসেট, বাট 18,000 টাকা প্রাইস পয়েন্টে ইনফিনিক্সে হচ্ছে যে G99 দিছে অনেকবার, আই হোপ যে এখানে দেওয়ার দরকার ছিল। আর এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 432 অ্যান্ড মাল্টি করে 1456 স্কোর করে। স্কোর ঠিকঠাকই ছিল। এখন যদি এটা পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, যেমন হচ্ছে যে ফেসবুক চালানো, ইউটিউব দেখা, টুকটাক গেম প্লে করা, এই কাজগুলো ভালোভাবে সারতে পারতেছিলাম। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 6-7টা অ্যাপ রেখে ভালোভাবেই কাজ করা যায়, বাট যখন একটু বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগি ভাব খেয়াল করেছে। যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আমি Asphalt 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, কালারটাও ঠিকঠাকই আছে, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড নেট ব্রাউজ করতে গিয়ে তেমন কোনো রকম প্রবলেম খেয়াল করি নাই, বাট কিছু কিছু সময় কিছুটা প্রবলেম খেয়াল করেছি। আর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যদিও শুরুতে অনেকটা ভালো ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এই ফোনটা হিট হয়, যথেষ্ট ভালো পরিমাণে হিট হয়। আপনারা যখন ভিডিও করবেন এবং হচ্ছে যে গেম প্লে করবেন, একটা না 20-25 মিনিটের মতো গেম প্লে করলে ফোনটা আসলে অনেকটা হিট হয়। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন Android 13 আউট অফ দ্য বক্স, XOS 13.5। XOS 13.5 নিয়ে বলতে গেলে এখানে ব্লোটওয়্যার আছে, বেশ কয়েকটাই হচ্ছে যে আনইনস্টল করা যায়, বাট কিছু হচ্ছে যে আনইনস্টল করা যায় না। তবে ভালো ব্যাপার যে সেইগুলোকে আবার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে এইটা হচ্ছে যে অনেকটা র্যাম হাংরি একটা UI হয়ে যায়, যেখানে হচ্ছে যে আপনারা এই ফোনটা হচ্ছে যে ওপেন করার পরে যেগুলো দেখবেন তারপরে দেখা যায় যে ফোনের যে ইন্টারনাল স্টোরেজটা আছে অনেকটাই লোডেড থাকে। আমার মনে হয় যে ইনফিনিক্সের এই জায়গায় একটু বেশি নজর দেওয়া দরকার, যে এখানে ব্লোটওয়্যার না দিয়ে একেবারে ক্লিন একটা UI দিয়ে দিলে ডে টু ডে মাল্টিটাস্কিং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো একটু বেটার ফিল দিত। তারপরে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই, বাট সফটওয়্যার আপডেট নিয়ে শিওর করে বলতে পারতেছি না। এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে গেম প্লে, ছবি তোলা, তারপরে হচ্ছে যে বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো করে হচ্ছে যে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। বাট যখন হচ্ছে যে 90 Hz ব্যবহার করে গেম প্লে করবেন, হার্ডকোর ইউজিং করবেন, তখন এইটা হচ্ছে যে 5.5 থেকে 6 ঘন্টার ভিতরে ওঠানামা করে। ভালো ব্যাপার যে এর বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যদি এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময় নেয়। ওভারঅল 18,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যদি ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 18,000-এ এইটা ভ্যালু ফর মানি স্মার্টফোন না। যদিও এটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, ইভেন হচ্ছে যে এইটার ডিজাইনটা সবার কাছেই ভালো লাগবে, তবে যখন হচ্ছে যে ডিসপ্লে পার্টে আসবেন তখন হচ্ছে যে এইটার 90 Hz ইভেন IPSটা হচ্ছে যে ছেঁকা দিবে, কারণ এই প্রাইস পয়েন্টে তারাই অ্যামোলেড দিছে, ইভেন অনেক ব্র্যান্ডে অ্যামোলেড দিতেছে। চাইলে এখানে দেওয়া পসিবল হইতো, বাট 120 Hz দিয়ে দেওয়ার দরকার ছিল। বাট ক্যামেরা পার্ট নিয়ে বলতে গেলে এটা ডিসেন্ট পারফরমেন্স করেছে। তবে গেমিং নিয়ে যদি বলতে হয় তাহলে সবাই এটাকে নিয়ে যতটা লাফালাফি করতেছেন যে গেমিং ডিভাইস হ্যান ত্যান, আসলেই না। কেননা 18,000-এ G99-এর অনেকগুলো ফোন আছে, তাহলে হচ্ছে যে ওইগুলা কেন নয়, কেননা ওইগুলা থেকে আপনারা এইটার থেকে বেটার গেম প্লে পাবেন।
তাছাড়া ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাকই ছিল। তো এখন যারা এই ফোনটা পারচেস করতে যাচ্ছেন তারা হচ্ছে যে অ্যাপেল নেটওয়ার্কে যোগাযোগ করতে পারেন, 1000 টাকা নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।